সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা এর আগে তোমাদের সাথে আমি 5টি ক্লাস আলোচনা করেছিলাম। দুটি ছিল বাজার নিয়ে, দুটি ক্লাস ছিল কৃষি পণ্যের বিপণন, একটি ছিল খাদ্য নিরাপত্তা, এবং আজকে যেটি আমি আলোচনা করব, আমরা যে টপিকগুলো সিলেক্ট করেছি সবগুলোই কিন্তু এই করোনা কালে বা করোনা মহামারী কালে যেগুলো আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকগুলো সিলেক্ট করে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। আজকেও একটি টপিক নিয়ে হাজির হয়েছি, সেটিও আমরা দেখব আমাদের করোনার সাথে বা করোনার সময়ে অর্থনীতির এই বিষয়টি কিভাবে কাজ করে বা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাংকিং ব্যবস্থায় নব সংযোজন বা উদ্ভাবন। আমরা জানি ব্যাংকিং বহু আগ থেকে চলে আসছে, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই এখানে ব্যাংকিং ব্যবস্থা ছিল, এখনো আছে। কিন্তু তৎকালীন ব্যাংকিং ব্যবস্থা এবং আজকের ব্যাংকিং ব্যবস্থা তফাৎ আকাশ পাতাল। আমরা দেখব কি কি নবসংযোজন হচ্ছে, উদ্ভাবন হচ্ছে, এবং নিত্য নতুন প্রযুক্তি কিন্তু এক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি ব্যবহার হচ্ছে। আমরা দেখছি একটি স্থির চিত্র এটিএম বুথ থেকে সেবা গ্রহণের, কিভাবে সেবা গ্রহণ করে আমরা সেটিও দেখব। এখানে বেশ কয়েকটি পিকচার আমি দিয়েছি। প্রথমটিতে দেখা যাচ্ছে যে একজন ব্যাংক কর্মকর্তা ইনপুট দিচ্ছেন কিছু একটি, তার বাম হাতে একটি এটিএম কার্ড রয়েছে। দ্বিতীয়টিতে আমরা দেখছি মোবাইল ব্যাংকিং, ব্যালেন্স দেখা যাচ্ছে। তৃতীয়টি দেখছি পস, পয়েন্ট অফ সেল। আমরা যখন বিভিন্ন সুপার শপ কিংবা বিভিন্ন দোকানে পণ্য ক্রয় করতে যাই তখন আমরা পেমেন্ট করার ক্ষেত্রে এইভাবে মেশিনে কার্ড দিয়ে আমরা কিন্তু পেমেন্ট করে থাকি। আমরা ইন্টারনেট ব্যাংকিং একটি চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছি। ইন্টারনেট ব্যাংকিং অর্থাৎ ল্যাপটপের স্ক্রিনে ইন্টারনেট ব্যাংকিংয়ের তথ্যগুলো দেখা যাচ্ছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এইখানে আমি একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো। এটি আমরা সবাই অলমোস্ট পরিচিত, তারপর আমরা একটু চেষ্টা করি। আমরা যে ভিডিও ক্লিপটা দেখলাম, আমরা দেখলাম একজন গ্রাহক সেই ব্যাংকের বুথে প্রবেশ করলো। সেখানে কেউ নেই, কোনো অফিসার ছিল না, কোনো ডেস্ক ছিল না, কেউ ছিল না। সে তার কার্ডটা প্রবেশ করালো। প্রবেশ করানোর পরে তার কাছে পাসওয়ার্ড জানতে চাওয়া হলো। এরপর অ্যামাউন্ট, কয়েকটি অ্যামাউন্ট দেওয়া ছিল, কত টাকা সে তুলবে অ্যামাউন্ট সিলেক্ট করতে বললো। এই ক্ষেত্রে সেই একটা অ্যামাউন্ট সিলেক্ট করে টাকাটা তুলে নিল। সে ইচ্ছে করলে তার যে অ্যামাউন্টগুলো দেওয়া ছিল সেগুলোর বাইরেও সে কোনো অ্যামাউন্ট লিখতে পারত। তো সে যেটা করলো, যে অ্যামাউন্টগুলো দেওয়া ছিল তার থেকে একটা সিলেক্ট করলো এবং টাকাটা বুঝে সে নিশ্চিন্ত মনে বেরিয়ে গেল। অর্থাৎ সে টাকাটা গুনে নিল, যে পরিমাণ টাকা সে চাইলো সেটাই কিন্তু সে পেয়েছে, যে কারণে সেই তার টাকাটা নিয়ে সে বেরিয়ে গেল। তো আমরা এখানে যেটা দেখলাম, সেখানে কিন্তু কোনো ব্যাংক কর্মকর্তা নেই, কিছুই নেই। অনেক সময় আমাদের দেশে দেখা যায় একজন সিকিউরিটি গার্ড থাকে বুথের দরজা খুলে দেওয়ার জন্য, সেটাও কিন্তু অপশনাল, না থাকলে কোনো সমস্যা নেই। তো সম্প্রতি বাংলাদেশে দুই একটি কার্ড ক্লোন করে, কার্ডের সিকিউরিটি পাসওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো পাসওয়ার্ডটা যদি কেউ জেনে যায় সেক্ষেত্রে কিন্তু বিপদ ঘটতে পারে, যেটি আমরা দেখেছি বাংলাদেশে ঘটেছে। তো এই পাসওয়ার্ডটা কিভাবে জানবে? পাসওয়ার্ডটা জানে হচ্ছে তারা যারা হ্যাক করে তারা অনেক সময় ছোট্ট গোপন ক্যামেরা লাগিয়ে রাখে। আমরা যখন পাসওয়ার্ডটা লিখি তখন ক্যামেরায় এটা ছবি ধরা পড়ে। তো এই কারণে সম্প্রতি বাংলাদেশে আমরা দেখেছি আমাদের বুথগুলোতে যেটা করা হয়, উপরে একটা কালো প্লাস্টিক বা কাচের গ্লাস দেয়া থাকে
এবং যাতে উপর থেকে কোনো ক্যামেরা দিলে সেটা দেখা না যায়। অনেক ক্ষেত্রে সেটা থাকে না, না থাকলে আমরা উপরে হাত দিয়ে, বাম হাত উপরে দিয়ে ডান হাত দিয়ে পাসওয়ার্ডটি লিখতে পারি। পাসওয়ার্ডটি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন ব্যাংকিং কি? আমরা বলছি এ সিস্টেম অ্যালাউইং ইন্ডিভিজুয়ালস টু পারফর্ম ব্যাংকিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম ভায়া দ্য ইন্টারনেট। এটা এমন একটা সিস্টেম যেটা একজন গ্রাহককে ঘরে বসে ব্যাংকিং কার্যক্রমে সহায়তা করে, অ্যালাউ করে ইন্টারনেটের মাধ্যমে। আমরা এটা নিয়ে একটু কথা বলি। এখন আমাদের দেশে বিভিন্ন ব্যাংকের অ্যাপস আমরা দেখতে পাবো যে বিকাশ, রকেট, এগুলো কিন্তু ব্যাংকিং কার্যক্রম। ইভেন বিভিন্ন ব্যাংকের আইস্মার্ট এ ধরনের অ্যাপস আমরা বাজারে পাই। এই অ্যাপসগুলো ব্যবহার করে কিন্তু আমরা ঘরে বসেই আমরা কিন্তু লেনদেন করতে পারি, আমাদের ঘরে বসে শুয়ে আমরা কাজ করতে পারি। আমি এক জায়গায় টাকা পাঠাবো, আমি আমার অ্যাপস থেকে যাকে পাঠাবো তার অ্যাকাউন্ট নাম্বার লিখে তথ্যগুলো পূরণ করে দিলে নির্দিষ্ট চার্জের বিনিময়ে আমরা কিন্তু টাকা পাঠাতে পারি। চার্জ বিভিন্ন রকম, মোবাইল ব্যাংকিংগুলোতে চার্জ অনেক বেশি, আবার এমনিতে যে ব্যাংকগুলো যেমন আমি স্মার্ট অ্যাপসটা ইউজ করি সেখানে চার্জ অনেক কম। আমি 20,000 টাকা পাঠালাম, সম্ভবত 5 কি 6 টাকা চার্জ কাটলো। তো এটা সেম ব্যাংকের ভিতরে ঘটছে। আর এটা খুব ভালো একটা ব্যবস্থা, একবারে যে কোনো সময় 24 আওয়ার্স 7 ডেজ যে কোনো সময়টা করা যায়। দেন আমরা বলছি দ্য পারফরমেন্স অফ ব্যাংকিং অ্যাক্টিভিটিস ভায়া দ্য ইন্টারনেট। একই কথা, অনলাইন ব্যাংকিং ইজ অলসো নোন অ্যাজ ইন্টারনেট ব্যাংকিং অর ওয়েব ব্যাংকিং। আরেকটা ডেফিনেশন আমরা বলছি কম্পিউটারাইজড সার্ভিস দ্যাট অ্যালাউজ এ ব্যাংকস কাস্টমার্স টু গেট অনলাইন with the bank via telephone lines to view the status of their accounts and transaction history. It usually also allows them to transfer funds, pay bills, request checkbooks, etc. আমরা জানি অনলাইন ব্যাংকিং এর কার্যক্রমে অনেক পরিবর্তন এসেছে। প্রথম দিকে কিন্তু এমনটা ছিল যে আমি টেলিফোনে ব্যাংকের সাথে কথা বলে আমার তথ্যগুলো, যাবতীয় তথ্য, ইনফরমেশনগুলো, স্টেটমেন্ট এগুলো জানতে পারতাম। কিন্তু এখন এটা অনেক সহজ হয়ে গেছে। ঘরে বসে আমি আমার বিল পেমেন্ট করতে পারবো, আমি আমার ট্রান্সফার করতে পারবো, স্টেটমেন্ট নিতে পারবো, যতবার খুশি ততবার। অনেক, যদিও সব ব্যাংক এখনো কার্যক্রমে পুরোপুরি আসেনি, কিন্তু অনেকগুলো ব্যাংকে চলে এসেছে এবং ক্রমান্বয়ে চলে আসছে সবগুলো ব্যাংকিং। আমরা বলছি অনলাইন ব্যাংকিং কার্যক্রম ইন্টারনেট ব্যাংকিং কি, এটিএম আমরা যেটাকে বলছি অটোমেটেড টেলার মেশিন বা বুথ কি। করোনা দুর্যোগকালে আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনগুলো আমরা জানি হাতে টাকা যখন আমরা পেমেন্ট করি অনেক সময় জীবনে ছড়াতে পারে, সে কারণে উৎসাহিত করা হচ্ছে এ ধরনের মাধ্যমে, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার জন্য। তো এগুলো আমাদের একটা গুরুত্বপূর্ণ, আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। দেন আমরা চলে যাচ্ছি অনলাইন ব্যাংকিংয়ের কার্যক্রম। গ্রাহক রেজিস্টার্ড ইন্টারনেট ব্যবহারকারী। অনলাইন ব্যাংকিং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারনেট, যেটা আমাদের এখনো সমস্যা। যদি আমাদের 4G চলে এসেছে, কিন্তু মাঝে মাঝে আমাদের খুব ডিস্টার্ব করে, অথবা ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামালাইতে ইন্টারনেট প্রোভাইডার যেই সংস্থাগুলো আছে, কোম্পানিগুলো আছে, তারা হিমশিম খায়। রুরাল এলাকাতে এটা খুব সমস্যা, এবং করোনার দুর্যোগকালে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে ইন্টারনেট খুব স্লো হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো গ্রাহককে রেজিস্টার্ড ইন্টারনেট ব্যবহারকারী হতে হবে। এক্ষেত্রে ব্যাংক গোপন পাসওয়ার্ড প্রদান করে, এটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাংক পাসওয়ার্ড দেওয়া মাত্রই কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে বলে, এবং আমাদের সকলেরই উচিত সেটা চেঞ্জ করে নেওয়া, কারণ পাসওয়ার্ডটা না কেউ তো দেখেছে। যদিও ব্যাংক কর্মকর্তারা কখনো এটাকে হ্যাক করার চেষ্টা করবেন না বা করেও না, কিন্তু তারপরও সাবধানতার জন্য তারা বলে দেয় যে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিন আপনার নিজের মতো করে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড প্রদান করে। দুই ধরনের কার্ড নিয়ে একটু কথা বলি। ডেবিট হচ্ছে আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এই ব্যাংকে অ্যাকাউন্টের এগেনস্টে আমি একটা কার্ড নিলাম, এবং আমার অ্যাকাউন্টে যে টাকা জমা থাকে সেই ক্ষেত্রে এই কার্ড দিয়ে টাকা তুলতে পারবো, কেনাকাটা করতে পারবো, পেমেন্ট করতে পারবো। আর ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের লোন কার্ড, অর্থাৎ এই আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আমি এই অ্যাকাউন্টেই লোন নিচ্ছি, আমাকে নির্দিষ্ট শর্তের অধীনে লোনটি নিতে হয়। কতদিন টাকা রাখলে কত টাকা চার্জ দিতে হবে, এটা বিভিন্ন ব্যাংকের জন্য বিভিন্ন রকম। সো ক্রেডিট কার্ড কিন্তু লোন কার্ড, এটা মাথায় রাখতে হবে। যদিও আমরা ডেবিট কার্ড থেকে ক্রেডিট কার্ড শব্দটাই বেশি শুনি, কারণ ব্যাংক তো ব্যবসা করার জন্য এসেছে, তারা ক্রেডিট কার্ডটাকে উৎসাহিত করবে, এটাই স্বাভাবিক। কার্ডের মাধ্যমে গ্রাহক এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, কেনাকাটা এবং বিভিন্ন প্রকার সেবার বিল প্রদান করে। এক্ষেত্রে কোনো ব্যাংক কর্মকর্তার সাহায্যের প্রয়োজন পড়ে না, আমরা দেখেছি একটি ভিডিও ক্লিপসে। দেন আমরা বলছি যে কোনো স্থান হতে যে কোনো সময়ে অর্থ লেনদেন করা যায়, যেটি আমি বললাম।
গ্রাহককে লাইনে দাঁড়াতে হয় না, এটা একটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু একটা সময়, যেমন আমি আমার যদি অভিজ্ঞতা বলি, আমরা যখন বিসিএস পরীক্ষার জন্য যখন টাকা জমা দিই চালান করি ঢাকা নিউ মার্কেট সোনালী ব্যাংক নিউ মার্কেট শাখায়, সোনালী ব্যাংকটা সম্ভবত দোতলায় ছিল নিউ মার্কেটে, আমরা কিন্তু মার্কেটের ভিতরে দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে মার্কেটের ভিতরে একেবারে দক্ষিণ দিকের গেট পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলাম। কয়েকশো প্রার্থীর একটা লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে টাকা জমা দিতে হতো। তো এটি এখন অনলাইন ব্যাংকিংয়ের সুবিধার কারণে আমরা দেখতে পাচ্ছি কোনো চাকরির অ্যাপ্লিকেশন করলে যেটা করা লাগে, আমি ঘরে বসে আমার যে কোনো একটি মোবাইল অ্যাকাউন্ট থেকে অথবা অনলাইন অ্যাকাউন্ট থেকে চাওয়া মাত্র আমি টাকাটা দিয়ে দিচ্ছি, কোনো লাইনে দাঁড়াতে হচ্ছে না, গ্রাহককে লাইনে দাঁড়াতে হয় না। এই যে বিষয়টি, এটি এতটাই গুরুত্বপূর্ণ, যারা এই প্রজন্মে তোমরা যারা যারা কখনো লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতা নেই তাদেরকে বোঝানো আসলে একটু মুশকিল। বিকজ আমরা যারা লাইনে দাঁড়িয়েছি, তোমাদের বাবা মাকে যদি জিজ্ঞেস করো, বয়স্কদেরকে জিজ্ঞেস করো, এটা একবারে ভোগান্তি। কেমন ভোগান্তি বলে বোঝানো যাবে না। আমার কোনো কাজ নেই, আমি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, একটি কাজ শেষ করতে গিয়ে অন্য 10টি কাজকে আমি নষ্ট করে দিচ্ছি। সো আমার এই অনলাইন ব্যাংকিংয়ের একটা বড় সুবিধা আমি মনে করি, সবচেয়ে বড় সুবিধা, গ্রাহককে এখন আর লাইনে দাঁড়াতে হচ্ছে না। যে কোনো সময় হিসাবের ব্যালেন্স জানা যায়। আগে হিসাবের ব্যালেন্স জানার জন্য ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে হতো, কখন সুযোগ আসবে। গ্রাহক কোনো ব্যাংক কর্মকর্তার সাহায্য ছাড়াই নিজে নিজের হিসাবের স্টেটমেন্ট দেখতে পারেন। বিভিন্ন অ্যাপসে এটা চলে আসছে, একেবারে মোবাইল ফোনে ওয়ান ডিভাইসে সব কিছু চলে আসতেছে। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার সেবার বিল প্রদান করা যায়, বিভিন্ন ইউটিলিটি বিল, গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদির বিল প্রদান করা যায়। সর্বোপরি কম সময় অধিক সেবা প্রাপ্তি নিশ্চিত হয়। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। ক্রেডিট কার্ড ইলেকট্রনিক মুদ্রার ব্যবহার এবং এর প্রসার। গ্রাহককে নির্দিষ্ট ঋণ সুবিধাযুক্ত ক্রেডিট কার্ড প্রদান করা হয়। নির্দিষ্ট ঋণ, সেটা 50,000, 1 লক্ষ টাকা, এই ধরনের নির্দিষ্ট ঋণ সুবিধাযুক্ত, যেটাকে আমরা ঋণ সুবিধা বলছি, তার এগেনস্টে কিন্তু তাকে আবার পেমেন্ট করতে হয়, লোনের কি বলে এটাকে ইন্টারেস্ট দিতে হয়। গ্রাহক কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারেন। আমরা কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে কথা বলছি, ইলেকট্রনিক মুদ্রা। কেনাকাটা এবং বিভিন্ন প্রকার সেবার বিল প্রদান করতে পারেন ওই কার্ড দিয়েই। দেশের বাইরেও ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করে। আমরা যখন দেশের বাইরে যাব তখন এটা একটা ভালো কাজ করে। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক এবং এদের অনলাইন সেবা কার্যক্রম। বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা জনগণের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ওই সংগৃহীত অর্থ ব্যবসা বাণিজ্য ও উৎপাদন কাজে নিয়োজিত ব্যক্তি বা গোষ্ঠীকে ঋণ হিসেবে প্রদান করে। দুইটা পক্ষ, ব্যাংক এবং গ্রাহক। এক ধরনের গ্রাহক থেকে ব্যাংক টাকাটা জমা রাখে, গ্রাহক তার বিনিময়ে কিছু ইন্টারেস্ট পেয়ে থাকে, সে তার জমাটা বিনিয়োগ করলো, সঞ্চয় করলো, ওই টাকাটাই ব্যাংক আরেক গ্রাহককে প্রদান করে উচ্চ সুদে। অর্থাৎ ব্যাংকে যিনি টাকা জমা রাখলেন তিনি যদি 5% পান, তাহলে যাকে ব্যাংক দিবে তার থেকে 8 বা 9 বা 10% নেবে, এটাই ব্যাংকের লাভ। যারা এই ব্যাংকিং কার্যক্রমটা করে থাকে এটাকে আমরা বলি বাণিজ্যিক ব্যাংক। যেমন সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কিন্তু এই কাজ করে না। বাংলাদেশ ব্যাংক ডিল করে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে, আর গ্রাহকের সঙ্গে ডিল করে হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো। বাণিজ্যিক ব্যাংক কি করে? আমানত গ্রহণ করে। চলতি আমানতের বিভিন্ন প্রকার আছে, চলতি আমানত, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত। চলতি আমানত সাধারণত যারা ব্যবসা করে, যাদের নিয়মিত টাকা প্রয়োজন হয়, প্রতিদিনের প্রয়োজন হয়, তারা এই ধরনের অ্যাকাউন্ট খুলে। এই ধরনের অ্যাকাউন্টের ইন্টারেস্ট কম। সঞ্চয়ী আমানত হচ্ছে সাধারণ আমরা গ্রাহকরা যে ধরনের অ্যাকাউন্টগুলো খুলি, বিভিন্ন পেশার মানুষ, ব্যবসায়ী ছাড়া। আর স্থায়ী হচ্ছে আমি নির্দিষ্ট মেয়াদে 3 মাস, 1 মাস, 1 বছর, 10 বছর, 5 বছর মেয়াদে টাকা জমা রাখা। এটাতে উচ্চ ইন্টারেস্ট, এটা মিডিয়াম, আর এটা হচ্ছে লো ইন্টারেস্ট। ঋণ দান ব্যাংক অন্য আমরা বললাম যে অন্যান্য গ্রাহকদেরকে আবার ঋণ দান করে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, আমরা একটা দিয়ে আরেকটা পাচ্ছি, বিনিময় হচ্ছে আমি অ্যাকাউন্টে টাকা, একটা ফিক্সড অ্যাকাউন্ট করলাম, আমাকে একটা পে অর্ডার কি বলে এটাকে, একটা রিসিপ্ট দিয়ে দিল। তারপরে সঞ্চয়, সংগ্রহ এবং মূলধন গঠন, অর্থ স্থানান্তর হচ্ছে, এক্ষেত্রে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা প্রদান করা হচ্ছে। জনহিতকর কার্যাবলী সাধন। জনহিতকর কার্যাবলী সাধনের ক্ষেত্রে একটি কথা বলি, ব্যাংকে কিন্তু একটা রুলস আছে, সেটা হলো CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস। ব্যাংক তার আয়, পরিশোধিত আয় অর্থাৎ ট্যাক্স পে করার পর যে আয় থাকে, সে আয়ের কিন্তু 10% জনহিতকর কার্যাবলী বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে খরচ করতে বাধ্য। আমরা জানি বিভিন্ন ব্যাংক বৃত্তি দিয়ে থাকে, ওই টাকা থেকে তারা দিয়ে থাকে, CSR এর টাকা থেকে।
মোবাইল ব্যাংকিং নিয়ে আমরা একটু কথা বলবো। যে পদ্ধতিতে কোনো গ্রাহক তার ব্যবহৃত মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে অতি দ্রুত আর্থিক লেনদেন সম্পাদন করে তাকে মোবাইল ব্যাংকিং বলে। বাংলাদেশে বেশ কিছু মোবাইল ব্যাংকিং রয়েছে, আমরা দেখাবো পরবর্তীতে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কিন্তু মোবাইল ব্যাংকিং এর ধারণাটা এখন একটু বিস্তৃত হয়ে গেছে। আমাদের নর্মাল যে ব্যাংক অ্যাকাউন্ট সেগুলো কিন্তু আমরা অ্যাপস ব্যবহার করে মোবাইলের মাধ্যমে কিন্তু এখন লেনদেন করতে সক্ষম হচ্ছে, যেটা কিছুদিন আগেও সম্ভব ছিল না। মোবাইল ব্যাংকিং বিনা খরচে দ্রুত গ্রাহকের হিসাব খোলা হয় আমাদের দেশে। পরিপ্রেক্ষিতে এটা আমরা বলছি নিরাপদে নগদ টাকা জমানো বা উঠানো। আমরা জানি এখানে মোবাইল ব্যাংকিং কিন্তু হিসাব করতে কোনো খরচ নেওয়া হয় না। অনেক সময় 100 টাকা বা 50 টাকা অ্যাকাউন্টে দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যায় এবং ওই টাকার 20 টাকা বা 30 টাকা বাদ দিয়ে বাকি টাকা কিন্তু তুলে ফেলা যায়। তো এটা কিন্তু বিনা খরচে বলা যায় দ্রুত গ্রাহকের হিসাব খোলা হয়, নিরাপদে নগদ। এখন কিন্তু আমরা দেখছি বিভিন্ন কোম্পানিগুলো, বিভিন্ন ব্যাংকগুলো তাদের মোবাইল ব্যাংকিং কার্যক্রমে হিসাব খোলার জন্য এখন আর কোথাও যেতে হয় না, ঘরে বসে অ্যাপস দিয়ে জাতীয় পরিচয়পত্রের ছবি, নিজের ছবি আপলোড করে দিয়ে কিন্তু ঘরে বসে খোলা যাচ্ছে হিসাব। নিরাপদে টাকা জমানো বা উঠানো যায়। নিরাপদ তো অবশ্যই, কারণ আমি ঘরে আমার মোবাইলের মাধ্যমে আমি টাকা উঠাচ্ছি। একটা মোবাইল ফোন হলে কিন্তু এনাফ। অনেক সময় দেখা যায় যে আমরা এজেন্টের কাছে গিয়ে টাকাটা পেয়ে যাচ্ছি, অনেক সময় বুথে গিয়ে টাকাটা পাচ্ছি। দেন ব্যালেন্স ট্রান্সফার করা যায়, বিদেশ থেকে প্রেরিত টাকা উত্তোলন করা যায়, রেমিটেন্স যেটাকে আমরা বলে থাকি, হিসাবের ব্যালেন্স জানা যায়, মিনি স্টেটমেন্ট জানা যায়, বেতন ভাতা প্রেরণ ও গ্রহণ। আমরা জানি গার্মেন্টস শ্রমিকদেরকে অনেককেই বেতন ভাতা মোবাইল ফোনে দিচ্ছে, আমরাও নিচ্ছি, বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে করছি। তো বেতন ভাতা প্রেরণ ও গ্রহণ বড় হারে যদি আমরা বলি, বৃহৎ পরিসরে গার্মেন্টস ওয়ার্কারদেরকে দেওয়া হচ্ছে অনেক মোবাইল ফোন অ্যাকাউন্টের মাধ্যমে। পণ্য কেনা বেচা করা যায়, ইউটিলিটি বিল পরিশোধ, গ্যাস বিদ্যুৎ পানির বিল পরিশোধ করা যায়। দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অপারেটিং খরচ খুব কম। অপারেটিং খরচ কম এই অর্থে যে এই অ্যাকাউন্টগুলো যে বার্ষিক আমরা যে মোবাইল এমনিতে ব্যাংকে যে অ্যাকাউন্টগুলো আমরা খুলি সেখানে কিন্তু বার্ষিক একটা চার্জ থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বার্ষিক 2টি চার্জ, অর্থাৎ ষান্মাসিক চার্জ আরোপ করা হয়, 6 মাস পর পর একটা চার্জ ব্যাংক কেটে রাখে। কিন্তু মোবাইল ফোনের অপারেটিং মোবাইল অ্যাকাউন্টের ক্ষেত্রে, মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টের ক্ষেত্রে এই অপারেটিং চার্জটা নেই বললেই চলে। কিন্তু যখন আমরা টাকা উত্তোলন করি বা টাকা লেনদেন করি, বিশেষ করে টাকা উত্তোলনের ক্ষেত্রে কিন্তু চার্জ কিন্তু অনেক হাই, যেমন 15 থেকে 20 টাকা বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলোর মধ্যে, যেটি অনেক হাই। 15 থেকে 20 টাকা মানে হচ্ছে 1.5 থেকে 2% অলমোস্ট। সো এটা কিন্তু অনেক হাই একটি কস্ট। কিন্তু অপারেটিং খরচ বলতে তারা তাদের অ্যাকাউন্ট মেনটেন্যান্স জড়িত খরচটা এখানে কম বা নাই। নিরাপদ এবং বন্ধু সুলভ। নিরাপদ এই অর্থে কারণ হচ্ছে আমাকে কোথাও যেতে হচ্ছে না, অথবা আমি আমার ঘরে বসে বা পাড়া মহল্লায় দোকানে, নিজের বাসার পাশে দোকানে বসে দোকান থেকে নিয়ে নিতে পারছি টাকাটা, এটা একটা নিরাপদ। যে কোনো সময় যে কোনো স্থান থেকে লেনদেন করা যায়, যে কোনো মোবাইলের সিম ব্যবহার করা যায়, মোবাইল টাকা রিচার্জ করা যায়, ওখান থেকে আমরা কিন্তু মোবাইলের টাকা রিচার্জ করতে পারি। আমাদের অনেক সময় আমাদের মোবাইল ফোনে যে অফারগুলো থাকে একটু উদ্ভট অফার, 9 টাকা, 19 টাকা, 39 টাকা। তো এগুলো অনেক সময় দোকানে যখন আমরা রিচার্জ করি তখন কিন্তু 9 টাকা রিচার্জ করলে 10 টাকা দিতে হয়, বা 9 টাকা অনেক সময় দোকানদার রিচার্জ করতে চায় না, বলাও অনেক সময় মুশকিল। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যে আমাদের মোবাইল অ্যাকাউন্ট থেকে টাকা রিচার্জ করি তাহলে কিন্তু আমার যত টাকা রিচার্জ করি তত টাকাই কাটবে, এবং এই ক্ষেত্রে কিন্তু আমি অফারটা পেয়ে যাব। বা আমার অসময় দরকার হলে, রাতে দরকার, এমন একটা সময় দরকার যখন আসলে দোকান পাট বন্ধ, যেমন আমরা দেখতে পাচ্ছি এখন করোনাকালে অনেক দোকানে বন্ধ। সো এই সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য একটা উত্তম মাধ্যম আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। প্রচলিত বাণিজ্যিক ব্যাংকের লেনদেন এবং মোবাইল ব্যাংকিং লেনদেনের মধ্যে পার্থক্য। আমরা মোবাইল ব্যাংকিংয়ের কথা বলেছিলাম, বাংলাদেশে যারা সেবা দিচ্ছে আমি এখানে 3টা উল্লেখ করেছি, বিকাশ, এম ক্যাশ, ইউ ক্যাশ, এছাড়া রকেট, আরও আমাদের নগদ, অনেকগুলো এখন চলে এসেছে, অনেকেরই এখন আছে, তবে বেশি মার্কেট দখল করে আছে বিকাশ এবং রকেট। অনলাইন ব্যাংকিং কি আশা করি বুঝতে পেরেছ। মোবাইল ব্যাংকের দুটি সুবিধা, অনলাইন ব্যাংকিং কেন গুরুত্বপূর্ণ, অনলাইন ব্যাংকিংয়ের সাথে মোবাইল ব্যাংকিংয়ের সম্পর্ক কি। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে নতুন কোনো লেকচার নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। আল্লাহ হাফিজ।